হ্যালো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো। যেহেতু অলরেডি মার্চ মাস চলছে, আপনারা জানেন মার্চ মাস মানে আমাদের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতার সময়টাতে, স্বাধীনতার আগেও পরে আমাদের দেশের একটা নির্দিষ্ট জনগোষ্ঠী বেশ কিছু সহিংসতার মুখোমুখি হয়েছিল। এইটা আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য একটা কালো অধ্যায়। অনেকে স্বীকার করতে পারবেন, অনেকে হয়তো বা অস্বীকার করবেন, অনেকের প্রফিটের বাইরে যাবে, অনেকের রাজনীতিক দর্শনের বাইরে যাবে, কিন্তু ফ্যাক্ট অ্যাকচুয়ালি রিমেইনস ফ্যাক্ট। এবং একটা সমাজ কিন্তু সেইভাবেই মানুষের কাছে পৌঁছায় বা জাজড হয় যে ওই সমাজের সবচেয়ে দরিদ্র মানুষটা, সবচেয়ে মাইনরিটিটাকে কিভাবে সমাজ ট্রিট করেছিল। আমি যেহেতু আমি ঢাকা 15-এর একজন মানুষ, আমার এলাকার কিছু একটা অংশে বাংলাদেশের বিহারি সম্প্রদায়ের মানুষরা থাকেন, যদিও ওনারা কালশির ওই সাইডটাতে থাকেন, কিন্তু যেহেতু কিছুটা পার্ট আমার থাকে, ওনাদের প্রতিদিনকার জীবনের বেশ কিছু ডিম্যান্ড, চাহিদা, ওনাদের যে হ্যাসেলগুলো থাকে, ওনাদের বাচ্চাদের যে হ্যাসেলগুলো থাকে, এটা আমার আসলে দেখার সৌভাগ্য হয়েছে। তো আমাদের যে স্বাধীনতা অর্জনের সংগ্রাম, এই সংগ্রামে উর্দুভাষী বিহারিরা কেন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত হয়ে পড়ে, কেন ওনারা ব্যাপক প্রাণহানি, ধর্ষণ, লুটপাট ও সম্পত্তি হারানোর শিকার হন, এই জিনিসগুলো আসলে আমাদের এখন জানা দরকার। এই জিনিসগুলো জানলে ভবিষ্যতে হয়তোবা ওনাদের মতো আর একটা জনগোষ্ঠী অত্যাচারিত হবেন না। তো এইটা বোঝার আগে না ওনাদের বেসিকটা বুঝতে হবে। তো আমি বেসিকটা বোঝার আগে ওনাদের উপরে যে অত্যাচার হয়েছিল, যেগুলো একেবারে ডকুমেন্টেড, এইগুলো সম্বন্ধে আপনাদের একটু ছোট করে জানাই। ইনফ্যাক্ট 2014 সালে কিন্তু কালশিতে একটা হামলা হয়েছিল, যেখানে স্থানীয় বাঙালি সমর্থকদের মূলত তারা ব্যাকড হয়েছিল ওই সময়কার আওয়ামী লীগের যারা ছিলেন তাদের দ্বারা, এবং ওইখানে বিহারীদের সাথে সংঘর্ষে 10 জন নিহত হন। আর মূলত এটি সাম্প্রদায়িক কোনো কিছু না, রাদার এটা জমি দখলের উদ্দেশ্যে সংগঠিত একটা পরিকল্পিত হামলা ছিল। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখব যে 71-এর আগে পরে কিছু হামলা হয়েছে যেগুলো ডকুমেন্টেড। লেখক ইয়াসমিন সাইকিয়া নামে একজন ছিলেন, ওনার একটা বই ছিল গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স। ওখানে বিহারি নারীদের একটা ইনসিডেন্ট উল্লেখ করেছিলেন। উনি একজন বিহারি মায়ের বর্ণনার ওই সময়কার 1972 সালের 28শে মার্চে একটা ভয়াবহ চিত্রের কথা বলেছিলেন, যেখানে মা বলছেন, কিছু বাঙালি যুবক আমাদের মহল্লায় হামলা চালায়, তারা আমার মেয়ে ফাতেমার স্বামীকে হত্যা করে, ফাতেমাকে টেনে এনে ইজ্জতহানি করে, তার গলা কেটে দেয় এবং তার পেট চিরে গর্ভের শিশুটিকে টুকরো টুকরো করে ফেলে। রাজধানী ঢাকার মিরপুর ছিল মূলত বিহারিদের একটা প্রধান এলাকা। স্বাধীনতার পর মুক্তিবাহিনী ও স্থানীয় জনতা এখানে যে তীব্র হামলা চালায়, যার পরবর্তীতে জেনেভা ক্যাম্প সৃষ্টির অন্যতম কারণ হয়। তো এইখানে যে এই ইনসিডেন্টগুলো হয়েছিল, আমি স্বাধীনতার পরেরটা একটু আগে কভার করছি, লাইক প্রায় 3 মাস পর 1971-এর ডিসেম্বরে 1972 সালের মার্চ মাসে খুলনায় একটা ভয়াবহ গণহত্যা চালানো হয়। এখানে 300 থেকে প্রায় 1000 বিহারিকে হত্যা করে তাদের লাশ পাশে যে রূপসা নদী আছে ওখানে ফেলে দেওয়া হয়। এটা উল্লেখ আছে, বইটার নাম হচ্ছে দ্য গ্রেট বিট্রায়াল। আর পাকিস্তানি একটা বইতে উল্লেখ আছে, এটার নাম হচ্ছে দ্য পানিশড ফর দ্য লাভ অফ পাকিস্তান। মার্চের একদম শুরুতে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, একদম প্রথম দিকে চট্টগ্রামে বাংলাভাষী জনতার হাতে প্রায় 300 বিহারি নিহত হন। এই ঘটনা ওই সময় পাকিস্তানি সেনাবাহিনীকে তাদের পরিকল্পিত সামরিক অভিযান জোরদার করার একটা কারণ হিসেবে তাদেরকে এমফাসাইজ করে। 27 এপ্রিল 1971 সালে সিরাজগঞ্জে একটা বিশেষ ঘটনা ঘটে। এইখানে বাংলাভাষীরা 700 বিহারিকে জেলে আটক করে রাখে। তাদেরকে বলা হয় যে এখানে আমরা আপনাদেরকে রাখছি কারণ আপনাদেরকে কোনো ধরনের অত্যাচার করা হবে না, যাতে গ্রামের লোকজন আপনাদেরকে হত্যা করতে না পারে, এজন্য রাখা হচ্ছে। কিন্তু ওইখানে পরবর্তীতে অগ্নিসংযোগের মাধ্যমে বিহারি ব্যবসায়ী এবং যারা ওই সময় কাজ করতেন তাদের পরিবারের সদস্যদেরকে গুলি করে বা আগুন দিয়ে হত্যা করা হয়। খুলনা আর যশোরের যে হত্যাটা হয়েছিল, এটা মূলত খুলনা জুট মিলে, যেখানে বিহারি শ্রমিকরা কাজ করতেন, তাদের উপরে করা হয়েছিল, যা উল্লেখ আছে ইন্ডিয়ান একটা বই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে উল্লেখ আছে এই ঢাকা ডিব্যাকল নামে। আর এর বাইরে রাজশাহীর সন্তোষ যে জায়গাটা আছে, জয়পুরহাটের পঞ্চবিবি, এই জায়গাগুলোতেও বিহারি জনগোষ্ঠীর উপর হামলা চালানো হয়। আমাদের একটা কনসেপ্ট হচ্ছে, আমরা মনে করি যে বিহারিরা মূলত পাকিস্তানি মানুষ বাংলাদেশে এসে থাকতেন। এটা পুরোপুরি ভুল একটা ধারণা। যারা এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছিলেন তারা দীর্ঘদিন ধরে এরকম একটা জায়গা বা এরকম একটা প্রোপাগান্ডা চালাইতেন, যার জন্য আমরা ওটা বিশ্বাস করি। কারণ প্রোপাগান্ডাটা কতটুকু ভুল এবং কেন করতেন আমরা আরেকটু
এগোলে আমরা বুঝতে পারবো। আমরা যদি একদম বিহারের শুরুর দিকে যাই, যে তখনও হয়তো বা মুসলমান যারা তারা আসেন নাই, বিহারে যারা থাকতেন তাদেরকে একটু অ্যানালাইসিস করে আমরা দেখব যে মগধের যে মহান সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের একটা শক্তিশালী জায়গা ছিল বিহার। এখানে নন্দ, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল মূলত এই পাটলিপুত্র, তখনকার নাম ছিল, বর্তমানে যে পাটনা। এই সাম্রাজ্যগুলোর প্রাচীন ভারতের রাজনীতি ও সংস্কৃতির ভিত্তি স্থাপন করে। আর বিশ্বের দুটি প্রধান ধর্মের উৎপত্তি হয় এইখানে। একটা হচ্ছে গৌতম বুদ্ধ, যা বোধগয়া হয়, উনি ওইখানে এনলাইটমেন্ট লাভ করেন, আর মহাবীর যিনি বৈশালীতে জন্মগ্রহণ করেন। আর মধ্যযুগীয় সময়কালটাতে আসলে সুলতানি আমল চলে এসেছেন। সো এই সুলতানি আমল ও মোগল শাসনের সময় বিহার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। আফগান বংশোদ্ভূত যিনি শেরশাহ সুরি, আমরা যাকে অনেক ধরনের ক্রেডিট দিই, যে ডাক, ঘোড়ার ডাকের যে প্রচলন করেন, ঘোড়ার ডাক না, মানে ঘোড়ার মাধ্যমে ডাক সিস্টেম পৌঁছায় দেওয়ার, বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক যে রোডটা ছিল, এটা কিন্তু উনি প্রবক্তা ছিলেন, এবং ওনার জন্ম কিন্তু বিহারের সাসারাম নামে একটা জায়গায়। হ্যাঁ, তো এর বাইরে পশতুন শাসক, সুফি, সাধক এবং স্থানীয় জমিদাররা, যারা এক সময়কার মুসলিম খুব এলিট ছিলেন, তারাও কিন্তু এই অঞ্চলে 1400 শতক থেকেই মূলত ইসলাম ধর্মের প্রসার ঘটতে থাকে, আর তাদেরও এখানে আধিপত্য বাড়তে থাকে। আমরা যদি ইসলামের একদম শুরুর দিকে যাই, তুর্কি ব্যবসায়ী এবং সুফি যোদ্ধারা দক্ষিণ বিহারের সমভূমিতে বসতি স্থাপন করেন এবং কৃষি সম্প্রসারণের পাশাপাশি জনগণের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন। মালিক ইব্রাহিম বায়ু নামে একজনের একটা শিলালিপি পাওয়া গিয়েছে বিহারে। সো বিহার শরীফের শিলালিপি থেকে জানা যায় যে মালিক ইব্রাহিম বায়ু নামে একজন সুফি যোদ্ধা প্রথম দিককার বিহারে এসে স্থানীয় কোল উপজাতিকে পরাজিত করেন, যারা স্থানীয় মুসলমানদের উপর ওই সময়টাতে অত্যাচার করছিল। তখনকার কনসেপ্ট অনুযায়ী আর কি, এর পরবর্তীতে কোল দখল করে তারা ওখানে থাকা শুরু করেন। সো বিহারি যারা ছিলেন, আপনি দেখবেন, আমি আমার ছোট্ট বন্ধু আছে ইমরান, কাজল, সো আমরা মাঝে মাঝে ওর বাসা ওই দিকটাতে, মিরপুর 14-তে, আমরা ওইখানে আড্ডা দিলে আমরা ধুমধুমার চেহারার কিছু বিহারি মানুষজনকে দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তাদের খাবার, তাদের ড্রেস বানানোর কোয়ালিফিকেশন, তারা ছোট ছোট যে সুন্দর কাজগুলো করতে পারে, এই কাজগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তো এনারা কিন্তু আসলে আমরা যেভাবে ওনাদের কাছকে ট্রিট করি, দে আর নট বিলং টু দ্যাট ট্রিটমেন্ট। তারা একদম সৃষ্টি শুরু থেকে তারা কিন্তু অনেক ভালো জায়গা থেকে এসেছে, তাদের ভিতরে অনেক কালচারাল মানুষ ছিল। কোন কালচারাল মানুষগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে বলবো। সো এর পরবর্তী সময় আসলে বিহারের আশেপাশে খড়গপুর রাজ নামে একটা জায়গা ছিল, যেখানে মুঙ্গের জেলার খড়গপুর রাজ্য নিয়ন্ত্রণ ছিল হিন্দু রাজপুতের হাতে। এই হিন্দু রাজপুতের যেন একজন রাজা 1615 সালে সংগ্রাম সিংহ, উনার একটা ব্যর্থ বিদ্রোহের পর তার পুত্র তোরাল মল, তার নাম ছিল তোরাল মল, উনি ইসলাম গ্রহণ করেন এবং ওনার নতুন নাম রাখেন রোজ আফজুন। সো উনিও কিন্তু বিহারের মানুষ, এবং বিহারের মুসলিমরা সামহাও ওনার সাথে রিলেটেড। এর বাইরে পূর্ণিয়াতে ছিল ফৌজদার, যে 1700 দশকের শুরুতে সাইফ খানের নেতৃত্বে পূর্ণিয়ার ফৌজদাররা পূর্ণ বিহারের কিছু অংশ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে তোলেন। আর তার প্রতিবেশী নেপাল রাজ্যের সাথে কিন্তু তাদের এই সময় একটা বেশ সংঘর্ষ ছিল রাজ্যের সীমানা প্রাচীর নিয়ে। উনারাও বিহারি। আর ঔপনিবেশ শাসনের সময় ব্রিটিশ শাসনের অধীনে বিহার প্রথমে বাংলা প্রেসিডেন্সির অংশ ছিল। 1912 সালে একটি পৃথক প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এটিই ছিল ভারতের প্রথম মাতৃভূমি সন্তানদের স্বতন্ত্র অধিকার আন্দোলন। আর বিহারের পশ্চিমাঞ্চলে কৃষক সৈন্যরা, যাদেরকে পূর্বিয়া বলা হইতো, বহু শতাব্দী ধরে উত্তর পশ্চিমের ভারতের বিভিন্ন রাজার সেনাবাহিনীতে তারা যোদ্ধা হিসেবে খ্যাত ছিল। এর একটা অন্যতম কারণ, অনেক বিহারি মানুষই কিন্তু পশতুন ছিলেন। পাঠান বা পশতুনরা, ওনারা কিন্তু দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার আন্ডারে এই ভারত উপমহাদেশে চাকরি করেছেন। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, বিহারিরা এত সাফার করলো পাকিস্তানের সাথে, তাদের একটা সংশ্লিষ্টতার কারণে কিন্তু বিহারের মুসলিম রাজনীতির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল মুসলিম লীগ ও পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধে একটা ঐতিহাসিক অবস্থান। এটা প্রতিবেশী উত্তরপ্রদেশের অভিজাত যারা মুসলিম ছিলেন, তাদের নেতৃত্বের বিপরীতে তাদের অবস্থানটা ছিল, এবং তারা কংগ্রেসের সমর্থক ছিলেন। ওনাদের একটা প্রতিষ্ঠান ছিল যার নাম ছিল ইমারতে শরিয়া। 1921 সালে মাওলানা আবুল মোহসিন মোহাম্মদ সাজ্জাদ প্রতিষ্ঠিত এই সংস্থা মুসলিম লীগের সাম্প্রদায়িক এজেন্ডার তীব্র সমালোচনা করেন। 1940 সালে লাহোর প্রস্তাবের বিরুদ্ধে মাওলানা সাজ্জাদ উনি বলেছেন যে জিন্নাহ যা বলেছেন তা হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে মুসলমানদের অধিকারের নিশ্চয়তা দেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো। এর অর্থ হলো, যদি হিন্দু অধ্যুষিত অঞ্চলে মুসলমানদের উপর নিপীড়ন হয়, তবে মুসলিম অধ্যুষিত অঞ্চলের হিন্দুদের উপর প্রতিশোধমূলক
নিপীড়ন চালানো হবে। এই ধরনের বর্বরতা কেবল একজন পাগল বা উন্মাদী করতে পারেন। এবং ওনাদের যে বিভিন্ন ধরনের বিহারি মুসলিমদের ক্লাসিফিকেশন ছিল, এর মধ্যে একটা ছিল মোমিন নামে ওনাদেরকে মানে জানতো। সো অল ইন্ডিয়া মোমেন কনফারেন্স 1911 সালে গঠিত এই সংগঠনটা পিছিয়ে পড়া মানে যারা বিহারি বা মুসলিম, আনসারি বা মোমিন যাদেরকে বলা হতো, তাদের প্রতিনিধি হিসেবে তারা স্পষ্টভাবে বলে যে মুসলিম লীগ একটা উচ্চর বর্ণের মুসলিম অভিজাতদের সংগঠন, এটা পিছিয়ে পড়া মুসলিমদের স্বার্থ রক্ষা করে না। আনফর্চুনেটলি 1946 সালের দাঙ্গা দেশভাগের সময়, নোয়াখালীর দাঙ্গার ঠিক পরপরই বিহারেও সাম্প্রদায়িক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। হিন্দু মহাসভা ও আরএসএসের নেতৃত্বে প্রতিশোধমূলক হামলা চালানো হয়। আর গান্ধী 1947 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত পাটনায় অবস্থান করেন এবং প্রতিদিন সন্ধ্যায় সর্বধর্ম প্রার্থনার আয়োজন করেন। ওই সময় তার সাথে অনেক বিহারি মানুষ যারা ওখানে ছিলেন, ইভেন বিহারি মুসলিম, তারাও কিন্তু গান্ধীর এই মুভমেন্টটাকে সাপোর্ট করেছেন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে বিহারি জনগোষ্ঠীরা ওনারা বাংলাদেশে এসেছেন 47 সালের বহু পরে, মানে দেশ ভাগের পরপরই আর কি। আর ওনারা 71 সালে যেহেতু তারা কোনো একটা কারণে, আমার কাছে মনে হয়েছে কি যে 71 সালের এই জায়গাটাতে ওই সময় যারা ওনাদের উপর অত্যাচার করতেন তারা চাইতেন এই অত্যাচারটাকে যে পাকিস্তানের কাছে এইভাবে তুলে ধরতে, যে পাকিস্তানরা বলবে যে দেখো যে বাংলাদেশের ওই সময়কার মানুষ যারা, তারা তো মুসলিমদেরকে মারছে, সো তারা যেহেতু মুসলিমদেরকে মারছে আমরা আসলে মুসলমানদেরকে মারতে পারি, এরকম একটা কনসেপ্ট আমার মনে হয়েছে। আর বিহারিরা আসলে দেশভাগের সময় এই বাংলাদেশ থেকে অনেকেই চলে যান, এবং এইটা হচ্ছে আমরা যদি একদম স্ট্যাটিস্টিক বেসিসে দেখি তাহলে দেখব যে 83,000 বিহারি 71 সালের পরপরই স্থানান্তরিত হন পাকিস্তানে। ইনারা কিন্তু প্রাক্তন সরকারি কর্মচারী ও সামরিক বাহিনীর সদস্য ছিলেন, একটু মানে স্ট্যাবল মানুষজন যাদের ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি আছে, সো তারা সাফারার ছিলেন না। 81 সালের মধ্যে আরও প্রায় 1,63,000 বিহারি পশ্চিম পাকিস্তানে চলে যান। ইনারা বাধ্য হয়েছেন ওই সময়টাতে ছেড়ে যেতে। বর্তমানে 3 থেকে 7 লাখ লোকের মতন মানুষ আমাদের 116টা ক্যাম্পে বসবাস করেন, বা 66টা শিবির বলা হয়। আর এই মানুষগুলো যে বর্তমানে আমাদের দেশে থাকছেন, তাদের থাকার অবস্থান যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মাত্র 64 বর্গফুটের একটা কক্ষে তারা বসবাস করেন। এখানে কিন্তু পর্যাপ্ত পানি, নিষ্কাশন, বিদ্যুৎ সংযোগের মতো একেবারে মৌলিক কিছু সুবিধা নাই। এনারা খুলনা খালিশপুরে কিছু মানুষ থাকেন, সিলেট, রাজশাহী, অন্যান্য অঞ্চল, ঢাকায় তো আপনারা জানেন মোহাম্মদপুর, মিরপুরে ওনারা থাকেন। তো এই মানুষগুলোকে আসলে আমরা স্বাধীনতার এতদিন পরে এসে ঠিক কতটুকু দিতে পারছি, কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। একটু যদি তাকায় 71 আগের পরবর্তী সময়, নট মুসলিম নেসেসারিলি, রাদার বিহারি একজন মানুষ ছিলেন, তার নাম কিন্তু আপনারা শুনেছেন, বিনোদ বিহারী চৌধুরী। স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উনি দুর্দান্ত অদম্য প্রতীক হিসেবে নিজেকে চিত্রায়িত করেছেন চট্টগ্রামের জায়গা থেকে। ওনার নামেও কিন্তু বিহারি শব্দটা আছে। আর যদি আপনি মুসলিমদের ক্ষেত্রে ধরেন তাহলে ধরবেন আনোয়ার হোসেন মঞ্জু একজন মানুষ, উনি রাজনীতি করতেন, উনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন ব্যক্তি। এর বাইরে রয়েছেন কাজী সাজ্জাদ জহির, সাংস্কৃতিক একজন মানুষ উনি। হ্যাঁ, ওনার প্রখ্যাত লেখক, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক আহমেদ রেজা খান আছেন, উনি আইন ও মানবাধিকার নিয়ে কাজ করেছেন। ইনফ্যাক্ট বাংলাদেশের প্রথম প্রধান তথ্য কমিশনার হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। তো শাইখ সিরাজ আমরা জানি উনি বাংলাদেশের কৃষির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রেখেছেন, উনিও কিন্তু একজন বিহারি। তো আমরা আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশেরটাকে আমরা কিভাবে ডিফাইন করতে চাই। আমাদের দেশে একেবারে মাইনর মানুষটা কিভাবে জাজড হচ্ছে, কিভাবে আমাদের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, তার উপরেই ডিপেন্ড করবে আসলে আমাদের দেশটা কতটুকু এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের উচিত আবাসন খাতে ওনাদের খুবই ফোকাস করা। ওনারা নাগরিকত্ব পেয়েছেন 2008 সাল থেকে, বলেছে যে 1971 সালে যে মানুষগুলো নাবালক ছিলেন এবং বাংলাদেশে অবস্থান করেছেন তাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হয়। এটা সরকারের খুব দুর্দান্ত একটা উদ্যোগ ছিল 2008 সালে। তো এটা অবশ্যই ভালো কিছু, এবং এইটাকে আরও সহজীকরণ করতে হবে। পাশাপাশি ওনাদের যারা আছেন তাদেরকে শিক্ষার যে বৃত্তি কোটা আছে এই জায়গাগুলোতে ওনাদেরকে বৃত্তি দিতে হবে। ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার যদি একটু স্ট্রাকচারভাবে করে, ওনারা কিন্তু খুব ভালো ক্রাফটসম্যান, তাহলে কিন্তু ওনারা অনেক এগিয়ে যাবে। ওনাদের যে লুক, এই লুকের কারণে আমি নিজে জানি যে অনেক ভালো ভালো ফ্যামিলিতে ওনাদের মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে বিবাহের মাধ্যমে, ওনাদেরকে দে গট এ ভেরি গুড প্লেস। এখন ওনাদেরকে একটু যেটা করতে হবে, আমাদের একটু সামাজিকভাবে আপলিফ্ট করতে হবে। আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমি যখন যাই, দ্য মোমেন্ট আমার ভাতিজিরা ডাকে, তো আই ফিল ভেরি বেস্ট টু হ্যাভ দেম আর কি। আসলে স্বাধীনতার এত পরে এসে ওনারা আমাদেরকে ওই সময়কে মানুষকে ভুল বুঝিয়ে ওনাদেরকে মারতে বাধ্য করেছিল। সো
এখন আমাদের একটা সময় আমরা আসলে জাতিগতভাবে ওনাদের পাশে দাঁড়াতে পারি, যাতে ওনারা উন্নয়ন করতে পারে, ওনাদের ভিতর যে ভালো জিনিসগুলো আছে যেগুলো আসলে বিশ্বের দরবারে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, আমরা ওই স্ট্রেংথগুলোতে ওনাদেরকে একটু ফ্যাসিলিটেট করতে পারি। ভালো থাকবেন সবাই। আমাদের কারোর ভিতরে খারাপ লাগা কাজ না করুক, আমরা জাতিগতভাবে একটা হারমোনির ভিতর দিয়ে দেশের জন্য চমৎকার সব কাজ করি। আসসালামু আলাইকুম। আমি খান সোহেব আমানুল্লাহ।